প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নিতে চাই আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে, পরিসংখ্যানে বড় ধরনের অপরাধে দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই। বাস্তবে বেশিরভাগ গুরুতর অপরাধের হার কমছে না, একই পর্যায়ে রয়েছে, এরকমটা তিনি বলেছেন। এরকমটা প্রেস উইং থেকে বলা হয়েছে। কিন্তু এ প্রেক্ষিতে বলতে হয় যে আমরা পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো জানুয়ারি থেকে জুনে প্রতিদিন গড়ে 11 জন করে খুন হচ্ছে। প্রশ্ন হচ্ছে কতটা অপরাধ হলে আমরা বলবো সহিংসতা হচ্ছে, আর সংখ্যা দিয়ে কি নির্ধারণ হবে যে সহিংসতা বাড়ছে কি না, সেই প্রশ্নটা রয়ে যায়। আমরা আমাদের বেঞ্চমার্ক কি হবে ঠিক করার, তুলনা করব কি সেই আগের বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ের অপরাধের সাথেই, সেই প্রশ্নটাও আসছে। এরপরের খবরটি, ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়, এই কথায় মন্তব্যটি রেখেছেন জামায়াতের আমির। এই উক্তির সাথে নিশ্চয়ই আমরা একমত, কিন্তু অবাক ব্যাপার, এই দলেরই কয়েকজন নেতা আবার এই মিটফোর্ড এলাকার নৃশংস হত্যাকাণ্ডের পর যেভাবে আমরা চরিত্র হননের রাজনীতি দেখছি, সেই চরিত্র হননের রাজনীতিকেই ইনিয়ে বিনিয়ে সাপোর্ট করিয়ে গেছেন। সুতরাং প্রশ্নটি থাকছে যে এটি আসলে কতটুকু আন্তরিকভাবে তিনি এই মন্তব্যটি করেছেন, কতটা সদিচ্ছাপ্রসূত। এরপরে যে খবর সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা দেখেছি যে এর আগে আলোচনা হলো, আমরা প্রত্যাশা ছিল যে সময়টুকু পাওয়া গেছে সময়ের মধ্যে আলোচনায় একটি ফল আসবে। এবার তৃতীয়বারের মতো আলোচনা যাচ্ছে এবং কিছু শর্ত দেওয়া হচ্ছে, যে শর্তগুলো প্রকাশিত না। কি হবে আমরা আজ এই বিষয়ে আলোচনা করব। সরকার আসলে কিভাবে ডিল করতে যাচ্ছে এবং কিভাবে আসলে ডিল করা উচিত, কারণ এই যে শুল্ক আমাদের ওপরে দেয়া হচ্ছে, আরোপ করা হচ্ছে, সেটা ডেফিনেটলি শুধু পোশাক খাত না, আমাদের ওভারঅল আমাদের এখান থেকে যে পণ্য রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রের বাজারে সেটার উপর প্রভাব পড়বে আমাদের এখানের শ্রম বাজারেও নিঃসন্দেহে। এরপরের খবর, তফসিলে নৌকা থাকবে, এখনই প্রতীক হচ্ছে না শাপলা, এটি জানিয়েছেন ইসি আব্দুর রহমানুল মাসুদ। ইন্টারেস্টিং। আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা, যদি না করে প্রতীক থাকবে, প্রতীক থাকলে কেমন হবে সে বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। এবং এরপর আরেকটি খবর, 1874 কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন আয়কর গোয়েন্দা ইউনিটের। ভালো উদ্যোগ, কিন্তু এই আয়কর যেটা ফাঁকি দেওয়া হয়েছে, যে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, এই টাকা উদ্ঘাটন করতে হবে। আমরা দেখতে চাই যে সরকার কিভাবে কি ধরনের পদক্ষেপ নেয়। ইতিমধ্যে কিছু টাকা, কিছু রাজস্ব উদ্ধার করা গেছে, বাকি উদ্যোগ আমরা দেখতে চাই যাতে কাজটা বেগবান হয়। আরেকটি খবর, বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা দেখছি, সোশ্যাল মিডিয়াতেও অনেক আলোচনা হচ্ছে, এবং এই অপপ্রচারের প্রতিবাদে যে স্লোগানগুলো আসছে সেগুলো আমরা কথা বলবো। আমরা দেখছি যে পাল্টা স্লোগান, প্রথমে এসেছে অশ্লীল স্লোগান, আমরা শুনেছি, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং তারপর এখনও আবার স্লোগান আসছে। আমরা কি আবার ফিরে যাচ্ছি কিনা সেই শাহবাগের সময়ে, সেই আলোচনাটাও করতে চাই। আমাদের সাথে আজ উপস্থিত আছেন স্টুডিওতে প্রফেসর এম শাহাদুজ্জামান, আন্তর্জাতিক বিশ্লেষক, এবং আছেন আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক, এবং আছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আরও আছেন সাবেক সচিব এবং রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। ধন্যবাদ আপনাদের সবাইকে স্টুডিওতে আসবার জন্য। আমি শুরু করতে চাই, আসলে এই যে ইস্যুটা নিয়ে আমরা অনেক বেশি এখন দেখছি কথা হচ্ছে সবার মধ্যে, জনমনে। আমরা দেখছি যে আমরা যখন কিনা একটা ঐক্যের চিন্তা করছিলাম, গণঅভ্যুত্থানের শক্তিরা ঐক্যবদ্ধ থাকবে, নতুন বাংলাদেশের চিন্তা যখন আমরা করছি, ঠিক সেই সময় আমরা দেখলাম যে যেন একটা গালির সংস্কৃতির মধ্যে আমরা আবার ঢুকে পড়ছি। প্রফেসর এম শাহাদুজ্জামান, প্রথমে আমি আপনার কাছে শুনতে চাই যে এরকম এই যে গালির চরিত্র হননের একটি অবস্থায় আমরা চলে আসলাম, এটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা তো অবশ্যই খুব নিন্দনীয়। এ ধরনের সংস্কৃতি আমাদের দেশে যে একেবারে নতুন তা নয়। অতীতে এই যে গত 17 বছরের যে ছিল, যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কিউমুলেটিভ এফেক্ট, মানে আস্তে আস্তে গড়ে গড়ে সেটারই ধারাবাহিকতা চলে আসছে। তবে আমরা যদি দেখি যে এই যে ক্রমশ ইউনূস সাহেবের সরকার
একটা মিস্ট্রির দিকে চলে যাচ্ছে। হঠাৎ মনে হচ্ছে যেন ইউনূস সাহেবের সাথে জনগণের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। তিনি ওই বিলেত ঘুরে আসলেন তারপর থেকে, এবং আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন, রাজনৈতিক সংস্কৃতি বলেন, সব জায়গায় একটা অসহিষ্ণুতা চরম আকার ধারণ করতেছে। আমরা সবাই ভেবেছিলাম যে ইউনূস সাহেব হয়তো সরাসরি দেশবাসীর সাথে শেয়ার করবে, কারণ তার যে যোগাযোগটা, তার যে সম্পর্কটা, এটা খুব ইন্টিমেট সম্পর্ক। গণবিপ্লবের ফলেই তো তিনি ক্ষমতায় আসছেন। শুধু ছাত্ররা না, সারা দেশ তার পেছনে ছিল, এবং এটাই আশা করা যায় যে তিনি সবাইকে জানাবেন যে তার কি রিয়েলি সিরিয়াস প্রবলেম, কেন সে তার কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগের অভাব, কেন সে নিয়ন্ত্রণ করতে পারছে না দেশের এই নিরাপত্তা ব্যবস্থা। আপনি যেই প্রশ্নটা তুলেছেন সেটার মূল বিষয়টা হচ্ছে কিন্তু জাতীয় নিরাপত্তা, এবং এখানে আমাদের যে একটা অ্যানার্কিক্যাল প্রসপেক্ট, তারপর পার্শ্ববর্তী নেইবারের যে অ্যাটিটিউড, সব কিছুর পেছনে ইউনূস সাহেবের যে কর্তৃত্ব, পুরা দেশের সিকিউরিটি স্ট্রাকচার, এটা প্রায় শোনা যায় যে দুইটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে, একটা হচ্ছে উত্তরপাড়া কেন্দ্রিক, আরেকটা হচ্ছে তার নিজের। এখন সত্যি সত্যি যদি তার কোনো সীমাবদ্ধতা থাকে, কেউ যদি বাইরে থেকে তার এই সরকারকে স্যাবোটাজ করে, আর তিনি যদি সত্যি হেল্পলেস ফিল করেন, তাহলে এই দূরত্ব আর নীরবতা কেন? উনি তো বলতে পারেন, আমাদের সারা জাতিকে জানাতে পারেন যে দেখেন আমার হাত বাঁধা, আমি করতে পারছি না, আমি তাদেরকে বলছি। একটা জিনিস আমি অবশ্য মানে এটা একটু স্পর্শকাতর হলেও বলা যায়, যেহেতু আমি একজন নিরাপত্তা বিশারদ, আমার মনে হয় যে আমাদের যে লিডারশিপ অন্য এরিয়া থেকে, যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, সেখানে অনেক কিছুই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল গত 7-8 মাসে। আন্তর্জাতিক নিরাপত্তার সংযোগের ক্ষেত্রে চীনের সাথে সরাসরি আরও সম্পর্ক উন্নয়ন, তারপর অন্যান্য বন্ধুপ্রতিম যে দেশগুলো, মুসলিম দেশগুলোর সাথেও নিরাপত্তার ক্ষেত্রে আরো কি কি করণীয় ছিল বা কি কি সরকার করতে পারে, ঠিক সেই বিষয়ে আসবো আমি আপনার কাছে আবারও। আশরাফ কায়সার, আমি আপনার কাছে শুনতে চাই যে এখন যা ঘটছে আপনার কি দেখছেন, আসলে কি অর্থ নিয়ে আসছে আপনার কাছে? আমি একদিকে দেখতে পাচ্ছি যে সরকারের নির্লিপ্ততা, এবং আরেক দিকে দেখতে পাচ্ছি নৈরাজ্য। কেননা আমরা সরকার, প্যারালাল সরকার আছে কিনা এই বিতর্কের আগে আপনি 4টি ভর কেন্দ্র খেয়াল করেন। একটি হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার, একটি স্বাভাবিকভাবে সেনাবাহিনী এবং তাদের সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলো, আরেকটি হচ্ছে নন স্টেট অ্যাক্টরস, তারা কেউ কেউ মব ভায়োলেন্সকে উৎসাহিত করছেন, আর রাজনৈতিক দলগুলো তো আছেই। এখন শেখ হাসিনার পতনে আমরা যেরকম করে এককাট্টা হয়েছিলাম, ফ্যাসিবাদ বিরোধী অবস্থান ছিল, পরবর্তী সময়ে মনে হয়েছে দলীয় রাজনীতির চিন্তা এবং কে কতটুকু ক্ষমতার অংশীদার হবেন, এটি করতে গিয়ে আমাদের মধ্যে বিভক্তি তার চেয়ে বড় আকার ধারণ করেছে। গত 1 সপ্তাহে আমাদের রাজনীতিতে যেই পরিমাণ আপনার নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে, সেটি আমরা সাম্প্রতিককালে দেখিনি। দেখুন, আপনি বিএনপি বা অনেক দলের কিন্তু তাদের নেতাকর্মীদের উপরে কর্তৃত্ব নেই, এটি আমাদের মেনে নিতে হবে। তারা চাঁদাবাজিকেই রাজনীতি মনে করেন, খুন খারাপিকে, দখলদারিত্বকে রাজনীতি মনে করেন। এটি যে রাজনীতি না, তাদের দলকে সেটি ঠিক করতে হবে। কিন্তু তার ছোঁয়া জনগণের উপরে পড়ে যখন আপনি পুরান ঢাকার এরকম ঘটনা দেখতে পান, যে আপনি প্রকাশ্য দিনের আলোতে মানুষকে পাথর দিয়ে মেরে আপনার রাস্তায় ফেলে রাখা হচ্ছে। এটি আমাদের বিভৎস হত্যাকাণ্ডগুলোর একটা হয়ে থাকবে। কিন্তু তাই বলে আপনি বড় একটি রাজনৈতিক দলকে কমপ্লিটলি ওই ঘটনা দিয়ে বিচার করবেন, এবং তারপর পরই আমরা দেখতে পাবো তাদের প্রধান নেতার ব্যাপারে বিষোদ্গার করা, অশ্লীল কথা বলা, কুৎসিত কথা বলা, সেগুলো আমার মনে হয়েছে ঘটনাকে ছাপিয়ে গেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা করছেন বা এখনও করছেন। এটি আমাদের রাজনীতিকে দুর্বল করছে। দেখুন, এই মুহূর্তে বাজার থেকে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এবং আমি আওয়ামী লীগের ভক্তরা যতই চিন্তা করুক, কল্পনা করুক, আওয়ামী লীগ আর কোনো দিন এই দেশের রাজনীতিতে জায়গা করতে পারবে না। অপরাধের মাত্রা এতটাই। তাদের মূল নেত্রী শেখ হাসিনাও তার শারীরিক সক্ষমতা থাকবে কিনা আমি জানি না। তাহলে বাজারে আছে বিএনপি, বাজারে জামাত ইসলামী আছে, এনসিপি আছে, অন্য দলগুলো আছে। এখন যদি আপনি বিএনপিকে, যাকে আমি মনে করি আমাদের রাজনীতিতে এই মুহূর্তে তার সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও
একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল যার নির্বাচনে বিজয়ী হয়ে আসার সম্ভাবনা আছে, তাকে যদি আপনি চরিত্র হনন করেন, বিষোদ্গার করেন, তাহলে আমাদের সামনে থাকলো কে? আর যারা থাকলো তারা কি মানুষের কাছে গ্রহণযোগ্য? তাদের রাজনীতির অতীত ইতিহাস কি আমাদেরকে তাই বলে? তাহলে আমরা একটা বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে ঢুকে যাচ্ছি, এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি কিন্তু আমার কাছে এখন অতীতের চেয়ে অনেক বড়। কেননা প্রতিবেশী দেশ যে কোনো সুযোগের অপেক্ষায় আছে। আপনি 11 মাসে দেখেছেন তাদের অসহযোগিতা। কার্যত ভারতের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কেননা পাসপোর্ট ভিসা ইস্যু করা হয় না। একের পর এক আমাদের যে বাণিজ্য চুক্তিগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে। বেনাপোল দিয়ে যে পণ্য যেত তাকে বলা হয়েছে বম্বের পোর্ট হয়ে ভারতের ভেতরে যেতে। তার মানে আপনি ইঙ্গিতটি বুঝতে পেরেছেন, অসহযোগিতার একটা সম্পর্ক শুরু হয়েছে। শুরু হয়েছে এবং এটা হয়তো বেড়ে যাচ্ছে। আমার ধারণা রাজনৈতিক সরকারের সময় সেটি আরো বাড়বে। আচ্ছা, আসবো আবার আপনার কাছে। নাসিম ফেরদৌস, আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে এখন রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি আমরা দেখছি? ধন্যবাদ আপনাকে। খুব নিয়ে শুনছিলাম ওনাদের আলোচনা এবং শঙ্কিত হচ্ছিলাম, কারণ আসলে এখন যে অবস্থা, শুধু ঢাকার এই একটা খুনের কাহিনী যেভাবে প্রচার বা হচ্ছে, মানে দিনে দুপুরে যেটা সবাই দেখলো চোখের সামনে, অথচ সবাই নির্লিপ্ত, এই শব্দটা ব্যবহার করেছে, সরকার নির্লিপ্ত। শুধু সরকার নির্লিপ্ত না, জনগণও নির্লিপ্ত। আসলে যারা সরাসরি ওইটার সাথে যুক্ত হচ্ছে, তার বাইরে যারা দেখেছে দর্শকবৃন্দ, তারা কিন্তু নির্লিপ্ত ছিল। এবং দুঃখের কথা হলো যে এটা শুধু ঢাকায় না, গতকাল বা আজকে সকালে সিলেটেও এরকম একটি ঘটনা ঘটেছে। চা দিতে দেরি হয়েছে বলে ইট পাটকেল দিয়ে পিটিয়ে তারপরে মেরে ফেলেছে সেই যে সার্ভিস দিচ্ছিল তাকে। তার মানে দেশব্যাপী হচ্ছে। আমরা কতটা ঘটনা সম্বন্ধে জানছি সেটা হলো বড় কথা। সাংবাদিকরা কতখানি তুলে ধরছেন বা কতখানি আমরা দেখতে পাচ্ছি, এই খবরটা কি আসলে সরকারের কাছে আছে? সমস্ত দেশের পরিস্থিতি সম্বন্ধে কোনো খবর কি সরকারের কাছে আছে? মনে হয় না। মনে হয় না এই জন্য যে কথাটা উনি বললেন, আশরাফ যেটা বললেন যে সরকার নির্লিপ্ত। সরকার আসলে জানেই না তার, এই সরকার এখন এমন একটা পরিস্থিতি এসছে, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে জানেই না সে তার কি কাজ ছিল, কি কাজ করতে হবে। প্রথমেই সে কাজটা একটা এজেন্ডা সেট করতে পারে নাই, এটাই হলো সবচেয়ে বড় দুর্বলতা। তার কারণে হচ্ছে কি, খুব বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে সব কাজ শুরু হয়েছে। এবং প্রথমেই সংস্কার করে একেবারে আমরা কি বলে সংবিধান সংস্কার দিয়ে শুরু করেছিলাম, যে হ্যাঁ সমস্ত সংবিধান নতুন করে লেখা হবে, যেটা কোনোদিনও সম্ভব না। এই ধরনের কাজ নিয়ে এইগুলা কিছু অবান্তর কাজ নিয়ে আমরা অনেক সময় ক্ষেপণ করেছি। 10 মাস হয়ে গেছে কিন্তু সরকারে, তারা কিন্তু প্র্যাকটিক্যাল কাজগুলো কিছু হয়নি। তো সুতরাং দেশে মানুষ কিন্তু নিরাপত্তাহীনতা থেকে ভুগছে, এটা প্রকাশ্যে আমরা দেখতে পাই কি না দেখতে পাই দুটি কারণে। একটি হচ্ছে যে এই যেটা খুন খারাপি যেটা হচ্ছে বাড়ছে, তিনটি কারণে। দ্বিতীয়টা হচ্ছে যে মূল্যস্ফীতি এখনো যথেষ্ট আছে, নামে নাই যথেষ্ট, যেভাবে নামা উচিত ছিল একটা নতুন সরকার আসার পরে মানুষের যে আশা ছিল সেটা নামে নাই। সুতরাং সবার নাভিশ্বাস, আর ইনকাম নাই, রোজগার নাই মানুষের। সুতরাং তিনটা জিনিস নিয়ে মানুষ খুব শঙ্কিত। আপনি মনে করছেন মানুষ শঙ্কিত আছে? আচ্ছা, দুটো বিষয় এখানে এসছে। একটা হচ্ছে যে আপনিও বলেছেন মানুষের নিরাপত্তার ব্যাপারটা, যে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তাহীনতায় মানুষ কেন ভুগছে আমি আপনার কাছে একটু শুনবো, যে আসলে সরকার, প্রতিটি সরকারই তো চাইবে সফল হতে, তো এই জায়গা থেকে সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত ছিল বা নিয়ে সেটা ব্যর্থ কেন হয়েছে, আপনার মন্তব্য শুনতে চাই। আরেকটা কথা নাসিম ফেরদৌস বলেন যে সরকার এজেন্ডা সেট করতে পারেনি, আপনি একমত কিনা বলবো? হ্যাঁ, আপনার কাছে জানতে চাই। দেখেন, আমি তো নিরাপত্তার উপরে কাজ করি, পড়াশোনা করছি, আমি যা বুঝি, দেখেন নিরাপত্তার একটা বড় অংশ আমাদের মতো দেশে, স্পেশালি বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, চারদিকে ইন্ডিয়া, এবং গত কয়েক মাস থেকে ইন্ডিয়ার যদি এয়ার মিসহ্যাপটা না হতো, বিমান দুর্ঘটনা,
তারা যেভাবে তাদের রেথরিক্সগুলো পরিচালনা করছিল, যে যে পাকিস্তানের সাথে যুদ্ধে যেটাই তাদের কাঙ্ক্ষিত ফল পায়নি, সমস্ত রাগ যে পড়েছে বাংলাদেশের উপরে, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু বারবার হুমকি আসতেছিল। এবং আমাদের দেশে অভ্যন্তরীণ একটা যদি গোলযোগ পাকানো যায়, কিন্তু ইয়ের দিকে চাওয়া যায়, এটা আমাদের বড় নেইবারের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারতো। সেই প্রেক্ষাপটে একটা জিনিস বলবো, যেটা আমাদের মনে হয় যেন অন্যান্য দেশে খুব খোলাখুলি আলোচনা করা হয়, যে আমাদের যে সামরিক বাহিনী প্রচুর কাজ করেছে, এবং সেনাবাহিনী প্রধানও তিনি বারবার বলে আসছে যে আমি যথাযথ চেষ্টা করছি দেশের যে বেসামরিক জীবনে আমি সহায়তা করতে, এবং একদিকে যেমন তারা পার্বত্য চট্টগ্রামে নানা রকমের প্রবলেম মোকাবেলা করছে, আবার সিভিল লাইফেও কিন্তু সামরিক বাহিনী প্রচুর অবদান রাখছে। কিন্তু একটা বাস্তবতা যেটা অস্বীকার করা যায় না হচ্ছে যে সেনাবাহিনী প্রধানের বৈপরীত্য, আনুগত্য সংকট। তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন আগেকার সরকার প্রধানের চয়েস হিসাবে, এবং অনেক অফিসারদের ডিঙ্গিয়ে তিনি সেনাপ্রধান হয়েছে। তারপরে তিনি কিন্তু অত্যন্ত কার্যকরভাবে, অত্যন্ত ম্যাচিওরভাবে, ব্যালেন্সড ওয়েতে গত 9 মাস চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে তার কতগুলো সাইকোলজিক্যাল বাস্তবতা রয়েছে যেগুলো মানুষের স্বাভাবিকভাবে ওভারকাম করা সম্ভব না। তার যে একটা মনস্তাত্ত্বিক চিন্তাধারা, যেখানে এই যে ডিফিটেড পার্টি, যেটা ও বলল যে আর ফিরে আসবে না, অথচ ওই পার্টিটাকে আবার রিস্টোর করার ব্যাপারে তার একটা আগ্রহ, এটা হিউম্যান উইকনেস বলেন বা কমিটমেন্ট বলেন, তার ভেতরে রয়ে গিয়েছে। এটার সাথে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, এটা কানেক্টেড কিনা? এটা এজন্য রিলেটেড যে যদি একটা খুব স্ট্রং কনফিডেন্ট লিডারশিপ থাকতো, মিলিটারি লিডারশিপ, যেটা আমরা জানি সমস্ত বের হয়ে যায়, যে এই যে অনেক অফিসাররা তারা চাকরিচ্যুত হয়েছে, তারা ফেরত যেতে পারছে না। কিছুদিন আগে একটা অত্যন্ত সম্মানিত রিটায়ার্ড মিলিটারি অফিসার, তাকে পিএনজি করা হয়েছে, মানে পার্সোনা নন গ্রাটা, ক্যান্টনমেন্টে যেতে পারবে না। এটা খুবই একটা বড় রকমের ধাক্কা এনেছে এই ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে, তারপরে অন্যান্যদের মধ্যে। এই ধাক্কাটা তো পুলিশ প্রশাসনে আসবে না, পুলিশরা কেন ফাংশন করছে না সেটাও যদি আপনি বলেন। পুলিশ প্রশাসনের নেতৃত্বেও কিন্তু দেখা যায় যে প্রভাব রয়েছে। আমি একটা ফেসবুকে পড়লাম যে যিনি অ্যাডভাইজার, প্রাক্তন একজন পুলিশের আইজি, তার সম্পর্কে নানা রকমের সীমাবদ্ধতার কথা হয়েছে। তার পুলিশের যে প্রধান আইজি, রিটায়ারমেন্ট থেকে তাকে আনা হয়েছে, অথচ প্রফেশনাল একজন পুলিশ চিফ থাকা খুব দরকার ছিল। তারপর আমি পড়ে দেখলাম যে স্বয়ং তার মেয়ে ওই নিরাপত্তা অ্যাডভাইজারের ব্যক্তিগত সচিব অ্যাপয়েন্টেড হয়েছে। এখানে তো একেবারে বলতে গেলে ব্লেটেন্ট রিয়ালিটিজ অফ বায়াস, এবং সেখানে কতখানি ইফেক্টিভলি সে কাজ করতে পারছে। কেন এরকম হবে যে পুলিশ বিশ্বাস করতে পারছে না যে সে প্রফেশনালি কাজে, তাকে পুলিশকে এখন চিন্তা করতে হয়। আমি আসবো আবার আপনার কাছে। আশরাফ কায়সার, আপনার মন্তব্য শুনতে চাই, কারণ পুলিশ প্রশাসনে যে কথাটি এসেছে, তাহলে সরকার কতটা সচেতন আসলে, সেই একটা বিষয় এখানে আসছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মিটফোর্ডের হত্যাকাণ্ডে আপনি জানেন যে নৃশংস হত্যাকাণ্ড, কিন্তু ভারতে প্রচারণা হচ্ছে যে আপনার হিন্দুকে এখানে হত্যা করা হয়েছে, যে হিন্দু ব্যক্তিকে, যেটা কমিউনালের দিকে নিয়ে সব সময় একটা ট্রেন্ড তাদের আছে। এবং পাশাপাশি আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব, অনেকে বলছে এটা ষড়যন্ত্র আছে, এটার সাথে আপনি কোনো প্রতিবেশী দেশের কোনো কনস্পিরেসি দেখেন কিনা? আমি প্রথমে বলি যে সরকারটিকে আমরা যেরকম অবজেক্টিভ ড্রিভেন হতে দেখতে চেয়েছিলাম, সারাশি হতে দেখতে চেয়েছিলাম, এবং লোক দেখানো সংস্কার অথবা আপনার মানে অ্যাডভেঞ্চারিজমে না গিয়ে বাস্তবতা মেনে নিয়ে প্রায়োরিটি সেট করতে দেখতে চেয়েছিলাম, সেটি কিন্তু আমরা হতে দেখিনি। ধরেন সংবিধান সংস্কার নিয়ে যখন কথা শুরু হয়, আপনি পরিষ্কার বুঝতে পারছেন এটা প্যান্ডোরার বক্স ওপেন হবে, এবং এতে করে আপনার প্রয়োজনীয় আরও 10টি কিংবা 20টি সংস্কার পিছিয়ে যাবে। এই কথাগুলো সরকারকে আমরা বলার চেষ্টা করেছি, কেননা 2007-08 সরকারকে আমরা দেখেছিলাম একই রোগাক্রান্ত হয়েছিলেন, এমন করে জাল ফেলেছিলেন, পরবর্তীতে জাল না গুটিয়ে মোটামুটি যার হাতে পেরেছেন ক্ষমতা দিয়ে পালিয়ে গেছেন। এই সরকারটিকেও আমরা দেখলাম যে তিনি এমনভাবে প্রসারিত করলেন, সরকারের অনেক উপদেষ্টারা গণ অভ্যুত্থান গণবিপ্লবের ধারে কাছেও ছিলেন না, এবং তাদের শারীরিক আচরণ, তাদের কাজের ভঙ্গি সব কিছু রিডান্ডেন্ট,
পরিত্যক্ত। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে চেহারা হয় সেটি তাদের মধ্যে নাই। আর তরুণ যারা রয়েছেন তাদের মধ্যে মিডিয়াতে আসা, ব্রেকিং নিউজ তৈরি করা, বিনা কারণে সাংবাদিক সম্মেলন করা, এসব রোগে পেয়ে বসছে। পৃথিবীতে যারা কাজ করেন তারা মিডিয়ামুখী হয়ে থাকেন না, মিডিয়া তাদের খুঁজে নেয়। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা হয়েছে, তারা লোক দেখানো কাজ করছেন। তাতে করে ক্ষতি যেটা হলো, 11 মাসে আপনি প্রয়োজনীয় সংস্কার করতে পারেননি, 11 মাসে আপনার প্রয়োজনীয় কাজগুলো হয়নি। আপনি পুলিশের কথা বলছিলেন, সেনাবাহিনীর কথা বলছি, বেসামরিক প্রশাসনের কথা বলছি, 3 জায়গাতেই কিন্তু ভালো কাজ হয়নি। ধরেন পুলিশের যেই সহিংসতা ছিল, মাত্র 60 জন পুলিশ অফিসার ধরা পড়েছেন 2.5 লক্ষ পুলিশের ভেতরে। কাজে আপনি যদি সংখ্যা তত্ত্বেও যান, আপনি যে বলছেন কেন দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে, কেন পুলিশ অ্যাক্ট করছে না, গলতটা কিন্তু গোড়ায় রয়েছে। এবার মিটফোর্ডের হত্যাকাণ্ডের ব্যাপারে বলি, যেভাবে এটা ব্লো আপ করা হয়েছে, যেভাবে ভিডিওটিকে বাজারজাত করা হয়েছে এবং যেভাবে একটি রাজনৈতিক দলকে সম্পর্কিত করে সেই দলের সমস্ত কর্মকাণ্ডকে মিটফোর্ড বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, তার পেছনে অবশ্যই স্থানীয় রাজনৈতিক শক্তি আছে, এমনকি গোয়েন্দা সংস্থাও থাকতে পারে। আর প্রতিবেশী ভারত আজকে যে বাংলাদেশে যেই মারা যাক, যেখানেই সহিংসতা হোক, সব কিছুর সাথে একটা অস্থিরতার সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা। আমরা এর আগেও শুনেছি যে পুলিশ প্রশাসনে যেমনটি এখানে আশরাফ কায়সার বললেন যে যারা কাজ করছে 2.5 লাখের মধ্যে 60 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা তো জানি যে কিভাবে আসলে পুলিশে যারা কাজ করছে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, এমনকি যারা আমলা ছিলেন, সচিব ছিলেন, বিভিন্ন পদে ছিলেন, তাদেরকেও কিন্তু প্রমোশনগুলো দেওয়ার পদ্ধতি সম্পর্কে আপনিও জানেন। তো এখন আমরা যখন সরকারের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি, আমরা কিন্তু দেখি যে পরিবর্তনগুলো সম্ভব না, কারণ ঢেলে সাজাতে হবে, কারণ এত বেশি ধরেন আওয়ামী লীগের দোসর এখানে আছে। আপনি তো নিজে সচিব ছিলেন, আমি আপনার কাছে জানতে চাই যে সরকারের আসলে কি করণীয় ছিল, কি করা উচিত ছিল যেটা সরকার করতে পারে নাই? এবং যেটা আমি বললাম প্রথমে, যে ওনারা এজেন্ডা সেট করতে পারেননি। এটা কেন হয়েছে? কারণ তাদের যে যে লোকবল, উপদেষ্টা বলেন বা ক্যাবিনেট বলেন বা যাই বলেন, এদের সরকারি অভিজ্ঞতা কতটুকু নাই বললেই চলে, ছিল না, এখন হয়েছে। প্রথম দিকে আপনি যদি খেয়াল করেন, যে কোনো বিষয়ে সব উপদেষ্টা মন্তব্য করেছে, যে কোনো বিষয়ে, ছোটোখাটো বড় সব কিছুর বিষয়ে। কিন্তু যে বিষয়ে আসলে একটা বড় বক্তব্য রাখা দরকার ছিল সরকারের, সেটা ছিল যে হাসিনা সম্বন্ধে। হাসিনা যে চলে গেছেন, ওনার কি হবে এবং তার কথা বলতে পারবেন না বা ইয়ে করতে পারবেন না, এগুলো কথাগুলো কিন্তু এই লাইনগুলো তখন ড্র করা দরকার ছিল, সেগুলো করা হয় না। এখন আপনি যে কোনো প্রতিষ্ঠানে একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে এবং সেই প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনের সবাই জানে যে, বা যে কাজ করে সে জানে যে অ্যাডমিনিস্ট্রেশনের নিয়মগুলো, রুলস অফ বিজনেস কি। আমার মনে হয় না এই সরকারের কোনো উপদেষ্টা, যারা সরকারে ছিলেন আগে, সচিব টচিব ছিলেন, তাদের বাইরে যারা এসছেন, তারা কেউ কোনোদিন রুলস অফ বিজনেসের নামও শোনেননি। কিন্তু সরকারে একটা বই আছে বড়, রুলস অফ বিজনেস, কে কোনটা করতে পারবে, কার কাজ কি এবং কে কতটা কথা বলবে। তো সবাই সবকিছুতে কিন্তু আগে মন্তব্য করছেন। তো সেটা থেকেই দেখা যায় যে সরকার প্রথম দিকে খুব দুর্বল ছিল। এর বাইরে যদি আমরা এটা নিয়ে কথা বলি, যে আসলে আমলাদের ডিল করতে গিয়ে আমরা দেখেছি যে সচিবালয়ে বিক্ষোভ হয়েছে, সেটা আমি আসছি। তো তখন হয়েছে কি, আপনার মনে থাকবে যে সাখাওয়াত হোসেন সাহেব পুলিশের ছিলেন, ওনাকে রাতারাতি হঠাৎ উনি যখন একটু গুছিয়ে আনার কথা বললেন পুলিশকে কিভাবে রিফর্ম করে, তখনই ওনাকে পুলিশ থেকে বের করে বদলি করে অন্য জায়গায় দিয়ে দিল, শিপিংয়ে দিল। এইসব করে না সবাইকে একটা দুর্বলতার মধ্যে ফেলেছে। আর যারা আসলে অপরাধ করেছেন, পুলিশের যে বিশাল সংখ্যার কথা বলা হচ্ছে, অপরাধ করেছেন তো একটা সরকারের আদেশে করেছেন, তাহলে তারও নিশ্চয়ই নীতিমালা আছে যে কিভাবে তাদের শাস্তি হবে কি হবে না, কোনটা শাস্তিযোগ্য বা কোনটা শাস্তিযোগ্য না, এগুলো তাদের বিয়ে আছে। সেটা ধরে কাজ করা উচিত ছিল। সেটা হয়তো সাখাওয়াত সাহেব করতে পারতেন, যেহেতু উনি সরকারে ছিলেন, একটা ধারা উনি জানতেন। এখন আপনি আরেকজনকে এনে বসালেন, তারপরে আরেকজনকে বসালেন, এইভাবে কিন্তু কাজ করলে কখনো কাজ আগাবে না। এই যে অ্যাডমিনিস্ট্রেশনের দুর্বলতা হলো, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলতে হয় সেটাই জানে না কেউ।
রাইট স্টেপসটা নেওয়া হয়নি। পরিকল্পনার জায়গা থেকে যদি রাইট পার্সনকে আমরা ধরেন, আপনি যদি থাকতেন তাহলে আপনি কি অ্যাকশন নিতেন? যে আমরা যারা আছেন এখানে তারা তো সরকারের অনেক মানে আওয়ামী সরকারের দ্বারা নিয়োগপ্রাপ্ত, তাদের দ্বারা তাদের বেনিফিশিয়ারি, রাইট, তাদেরকে তাদের পারপাস সার্ভ করতে চাইবে। তো সেই জায়গা থেকে আপনি যদি দায়িত্বে থাকতেন আপনি কিভাবে ঢেলে সাজাতেন? দেখেন, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, বাট যেটা প্রথম দরকার ছিল একটা অ্যাসিওরেন্স যে যদি যা করেছো সেটার বিচার ভবিষ্যতে যে সরকার আসবে, যেটা পলিটিক্যাল সরকার আসবে, তাদের উপরে তাদের ক্ষমতা থাকবে, সেটা আমরা করতে পারবো না। কিন্তু এখন তোমাদের বিরুদ্ধে কিছু করা হবে না, কিন্তু তোমরা যদি নিয়ে আসো, দেশকে সঠিক পথে নিয়ে আসতে পারো, এই অবদান যদি রাখতে পারো। 2.5 লাখ পুলিশের, আপনি তো 1 লাখ পুলিশ, নিশ্চয়ই 1 লাখের বেশি পুলিশ ইনভলভ ছিল এই কাজে। তাদেরকে আপনি কি এক রাতে বের করে দিতে পারবেন না। তো বের করে দিলে তো আপনার চলবে কি করে প্রশাসন, সেটাই। আর তাদের একটা ভিজুয়াল ইম্প্যাক্ট আছে, কিন্তু পুলিশ আমরা বলছিলাম যে দৃশ্যমান কিছু কি করা দরকার ছিল না? আপনি সংখ্যায় যেতেন না, কোয়ালিটিতে গিয়ে বুঝিয়ে দিতেন যে আমরা তোমাদের খারাপ কাজের ঘটনা জানি, এবং সেটা তো ওনারা জানেন না ওনাদের কাজ কি, মানে এটা কি রুলস অফ বিজনেস কি বলে, ওনাদের দায়িত্ব কি। গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে যে একটা বড় উদ্যোগ নেয়া, সেই উদ্যোগটাও আমরা দেখিনি আনফরচুনেটলি। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, ভারত থেকে যে পরিমাণ পুশিন হচ্ছে আপনি কিভাবে দেখছেন? এটা কিভাবে, যে কূটনৈতিক উদ্যোগটা নেওয়া হচ্ছে, এটা কি এনাফ মনে করছেন কিনা? দেখুন, আমরা কিভাবে আমরা ডিল করতে পারি? ভারত তো আসলে কোঅপারেট করছে না। বাংলাদেশে যদি আপনি জনমত জরিপ করেন, একজনের পুশিনের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে, সেটি শেখ হাসিনা। এতে আমাদের কারো কোনো অভিযোগ থাকতো না, বরঞ্চ আমরা ভারতের ব্যাপারে কিছুটা খুশি হতাম। যা হয়েছে হয়েছে, শেখ হাসিনাকে তো আমরা ফেরত পেয়েছি। সেই প্রত্যাশিত পুশিন কি হবে কখনো? কিন্তু যেভাবে ভারত পাকিস্তান যুদ্ধের পরপর আপনি জানেন যে ভারতের নৈতিক পরাজয় হয়েছে, যুদ্ধক্ষেত্রেও পরাজয় হয়েছে পাকিস্তানের সাথে, আমরা অনেক তথ্য বেরোতে দেখছি। তার পরপরই আমরা বাংলাদেশ সীমান্তে বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষকে এনে আপনার জড়ো করতে দেখলাম, রাতের অন্ধকারে বাংলাদেশের সীমান্তে ঢুকিয়ে যেতে দেখলাম। ভারতের অভ্যন্তরে 49 দিনে 1713 জনকে পুশিন করা হয়েছে। সেই দিন ভারতের পার্লামেন্টে একজন এমপি বাংলায় কথা বলেছেন যে আমাকে না আবার বাংলাদেশে পাঠিয়ে দেয়, কারণ ভাষাগত ভিত্তিতে দেশে পাঠানো হচ্ছে, শুধুমাত্র বাংলা ভাষা কথা আপনি ভাবেন তো 2025 সালে ভাষা দিয়ে শনাক্ত করে কিছু মানুষকে, এই ভাষায় তো ভারতের প্রায় পশ্চিমবঙ্গের সবাই কথা বলেন, অন্যান্য অঞ্চলে অনেক মানুষ কথা বলেন। তার মানে ভারত একটা বেপরোয়া রাষ্ট্র হয়ে গেছে মোদির শাসনামলে, এবং বাংলাদেশের সাথে যেহেতু তাদের কমফোর্ট জোন ভেঙে গেছে, তারা 16 বছরে একটা দারুণ সম্পর্ক দাঁড় করিয়েছিল, যেটি একপাক্ষিক, যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনি ভারতের হাতে তুলে দিয়েছিলেন। যেহেতু জনগণের ম্যান্ডেটের সরকার ছিল না, তাহলে মানুষের কোনো জবাবদিহিতার জায়গাও ছিল না। সেই জায়গাটি থেকে ভারত, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ভারত যারা সফট ন্যারেটিভে ভালো, তারা কিন্তু বাংলাদেশ ইস্যুতে প্রপাগান্ডা যুদ্ধে অতটা ভালো করতে পারেনি। কেননা আপনি যেমনটি বলছিলেন যে দেশের যে কোনো সহিংসতাকে তারা মাইনরিটির উপরে সহিংসতা বলছে। আমি বিবিসি হিন্দি চ্যানেলকে প্রায় 1 মাস পর পর বাংলাদেশে আসতে দেখি মোদী সরকারের প্রপাগান্ডা খুঁজতে, যে তারা বলছে মাইনরিটিদের উপর অ্যাটাক হচ্ছে, তখন তারা চিটাগাংয়ে যায়, কুমিল্লাতে যায়, অন্য জায়গাগুলোতে যায়। এই প্রপাগান্ডাটি অতটা জমেনি। ভারত তারপরেও বাংলাদেশকে নিয়ে অনেক অস্বস্তিতে আছে। তারা বলেছে দেশটি ইসলামী জঙ্গিদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আরেকটি আফগানিস্তান তৈরি হচ্ছে, এবং আপনার এখানে নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ মানুষের অবস্থান রাখা কঠিন হয়ে যাচ্ছে। এখন পুশিনকে আপনি যেভাবে কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, কেননা আপনি তো আর দেখুন, এই মানুষগুলোর গল্প যদি আপনি দেখেন, সবচেয়ে বঞ্চিত মানুষ, তারা ওই সীমান্তেও কাটছে, আমাদের ভেতরে ঢুকেও কাটছে, তারা তো রাষ্ট্রহীন নাগরিক হয়ে যাচ্ছে। কাজেই এখন তাদেরকে আপনি চাইলে সামরিক শক্তি দেখাতে পারেন, কিন্তু কূটনৈতিকভাবে বিষয়টিকে তুলে ধরা, এমনকি প্রয়োজন হলে জাতিসংঘে যাওয়া, এটি আমাদের কর্তব্য। প্রফেসর এম শাহাদুজ্জামান, আমি আপনার মন্তব্য শুনতে চাই যে সরকারের এখানে আর কি করণীয় বলে আপনি মনে করেন? যেটা একটু আগেও বললো যে পুশিন হচ্ছে, নিরাপত্তার দুর্বলতা। এখানে সবচেয়ে অদ্ভুত বাস্তবতা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে ডক্টর খলিল, দীর্ঘ সময়ে তিনি অনুপস্থিত। লন্ডনে কেন ইউনূস সাহেবের সাথে তার থাকতে হলো ওই তারেক জিয়ার সাথে মিল করিয়ে দেওয়ার জন্য,
তার তো সেখানে ওই রোল ছিল না। তখন দেশে ওই ইয়ে নিয়ে নো করিডোর প্রবলেমটা নিয়ে খুব প্রকট সমস্যা। তারপর হি ভ্যানিশড, হ্যাঁ, হঠাৎ করে নিউ ইয়র্কে চলে গেল, তারপর 3 দিনের ছুটিতে যাওয়ার কথা সরকারি, তারপর সে আসে না, এখনো যাই না সে দেশে ফিরে আসছে কিনা। তার উপর একটা বিরাট দায়িত্ব ছিল চীন আর আমেরিকাকে ব্যালেন্স করা এবং চীনের সাথে আমাদের যে একটা নিরাপত্তা সম্পর্কের গভীরতায় যাওয়া, লালমনিরহাট প্রশ্নে আরও পজিটিভলি এগুনো, সেগুলো সব ফল অ্যাপার্ট হয়ে গেছে। তারপর এখন শোনা যাচ্ছে যে ওই চীনের সাথেও কোনো খুব বেশি অ্যাগ্রিমেন্ট, কোনো তিস্তা নিয়েও কোনো ব্রেক থ্রু হয়নি। এদিকে ফরেন পলিসির দায়িত্বে যিনি রয়েছেন অ্যাডভাইজার, তার উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে 2027 সালে নাকি জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হবে, কোনো খুব একটা কম্পিটিশন। এবং উনি কীভাবে থাকতে পারে? এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং তখন বিএনপি আসুক আর যারাই আসুক, তার ওই উচ্চ অভিলাষের ভিত্তিটা কোথায়? এখন যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মাঝখানে, যেটা না বলে পারছি না, যে ইউ মাস্ট হ্যাভ এ ভেরি কনফিডেন্ট মিলিটারি লিডারশিপ। সেইখানে একটা বিরাট শূন্যতা। এবং এখানে আমার মনে হয় যদি অন্যান্য সিভিলাইজ দেশের মতো আমাদের যে 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 সাইকোলজিক্যাল ট্রমা, জাস্ট একটু শেষ করে নিন, যে সাইকোলজিক্যাল ট্রমা, উনি যদি যে সেনাবাহিনী প্রধান, উনি যদি নিজে থেকে বলতেন যে আমার এই বিশাল যে কন্ট্রাডিকশন, কারণ তার চারপাশে তাকে হোস্টেজ করে রেখেছে বিশাল একটা জেনারেলসদের গ্রুপ যাদের আনুগত্য প্রিভিয়াস রেজিমের কাছে, এবং তাদের হাতে সে পুতুল হয়ে আছে। তার সমস্ত নড়াচড়া করা রেস্ট্রেইনড বিকজ অফ দ্য প্রিভিয়াস রেজিমস লয়্যালটিস। আমার কাছে কথাগুলো সেন্সিটিভ হলেও, যেহেতু আমি নিরাপত্তা বিদ্যা পড়াই, এই আনপ্লেজেন্ট কথাগুলো আমি বলছি বাধ্য হয়ে। তবে এখানে দেখা যায় যে উনি কিন্তু যেটা করতে পারেন খুব উইলিংলি এবং ফ্রেন্ডলি ওয়েতে, তার নিজের সাকসেসর তিনি নিজেই চুজ করতে পারেন। কেননা ইউনূস সাহেবের ওই শক্তি নাই। ইউনূস সাহেব এই এরিয়াতে অ্যাবসলিউটলি ব্যর্থ। যদি একটা যোগ্য উত্তরসূরির হাতে তিনি দায়িত্ব দিয়ে তিনি হয় বাইরে চলে যেতে পারেন কিংবা রিটায়ার, তারপরে কিন্তু অনেক কিছুই লাইন ঠিক হয়ে যাবে। এই বঙ্গভবনের প্রবলেম সলভড হয়ে যাবে, তারপর আইন শৃঙ্খলায় পুলিশ বাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, বিকজ দ্য রোল অফ দ্য আর্মি চিফ অ্যাজ এন ইন্টিগ্রেটিং ফোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপনার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। আমি আশরাফ কাসের আপনার কাছে শুনতে চাই যে আপনিও কি তাই মনে করেন কিনা, আপনি কি প্রফেসর শাহাদুজ্জামানের সাথে একমত কিনা? দেখুন, আমি যেটি আপনাকে ভরকেন্দ্রের কথা বলছিলাম, এমনিতেই সরকারটির আয়ু কিন্তু কম। আপনি যদি ফেব্রুয়ারিতে ইলেকশন, যেটি লন্ডনের ডিসিশন হয়েছে, আমরা ধরে নিই তার বড় জোর 7 মাস সময় আছে। গত 11 মাসে তেমন কোনো অগ্রগতি হয়নি। আমি প্রায় বলে থাকি, অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসে এর চেয়ে বেশি সংস্কার করেছিল। লোক দেখানো সংস্কার কম, কাজের সংস্কার বেশি। কাজেই এখন আপনাকে সর্বশক্তি নিয়ে বিচারের কাজ আগাতে হবে, সংস্কারের তড়িৎ গতিতে আগাতে হবে এবং নির্বাচনটিকে আপনার স্থির লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে। সব কিছুতে সরকারের একটা দোদুল্যমানতা, অনিশ্চয়তা, এটি মনে হচ্ছে শাসনের একটা চরিত্র হয়ে গেছে। এখন আপনাকে যদি পিন পয়েন্ট করতে হয় যে সেনাবাহিনীর সাথে যদি আপনার টানাপোড়েন থাকে, সেনা প্রধানের সাথে, সেটি আপনার সলভ করতে হবে। আচ্ছা, কেউ কি বলেছে যে 11 মাস ধরে ওই উপদেষ্টাদেরই রাখতে হবে যারা পারফর্ম করছেন না? আপনি উপদেষ্টা পরিষদ চেঞ্জ করেন, আপনি কলেবর বাড়ান, নতুন রক্ত সঞ্চালন করেন। আপনি নির্বাচন কমিশনকে, কিন্তু সত্যি বলবো, আমরা এখনো মেরুদণ্ড যুক্ত স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশন দেখছি না। তাদেরকে তো আমরা পূর্ণাঙ্গ সুযোগ দিচ্ছি। আপনি জানেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। 17 বছর আমরা বলছি, আমরা ঐতিহাসিক সরকারটিকে আমরা পুরো দস্তুর খেলতে দেখছি না। তাদের কি কোনো সীমাবদ্ধতা আছে? তাদের মধ্যে রাগ ঢাকের প্রবণতা কেন? আর তাদের মধ্যে ইগো চেপে বসেছে, যাতে করে তারা সমালোচনা কানে নেন কিন্তু এই ব্যাপারে কোনো কাজ করেন না। ধন্যবাদ আপনাকে। আমি নাসিম ফেরদৌস, আপনার কাছে একটু পুশিং নিয়ে একটু শুনতে চাই। ভারত থেকে যেভাবে ভারতীয়দের এখানে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের এখানে পাঠানো হচ্ছে, এটা আসলে থামানোর জন্য সরকার তো ব্যর্থ হয়েছে আমরা দেখছি। আপনি কি মনে করেন যে কি উদ্যোগ নেওয়া উচিত সরকারের? আসলে এটা তো এক্সপেক্টেড ছিল, কারণ আপনার মনে থাকবে কয়েক বছর আগে, কত 2 বছর আগে যখন কথা উঠলো যে সব আসামে কত বড় একটা সংখ্যা যে এরা সব বাংলাদেশি এবং বাঙালি, মুসলমান ইত্যাদি ইত্যাদি, তো তাদেরকে পুশিং করবে বলে তারা একটা হুমকি তখনই দিয়েছিল। সেই প্রেক্ষিতে এই সরকারকে যখন হাসিনা চলে গেলেন, তখনই একটা
ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত ছিল, যে ওই বর্ডারগুলো যেগুলো ভালনারেবল বর্ডার, সিলেট যেমন একটা ভালনারেবল বর্ডার, ফেনীর এখানে একটা ভালনারেবল বর্ডার আছে, রংপুরে আছে, তো এইগুলোকে আইডেন্টিফাই করে তারপরে সেগুলোতে শক্তিমান একটা প্রেজেন্স অফ মিলিটারি বলেন বা যে কোনো ফোর্স বলেন, একটা সিকিউরিটি ফোর্সের প্রেজেন্স থাকা দরকার ছিল। ভারতের সাথে আমরা কেন প্রথম থেকেই এত নমনীয় ছিলাম সেটা আমি বুঝতে পারি না। কারণ যখন শেখ হাসিনা চলে গেলেন, সেখানে ওখান থেকে যতক্ষণ বক্তব্য রাখলেন, তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে শেখ হাসিনা ওখানে কি বলেন না বলেন তাতে আমাদের কিছু আসে যায় না। এটা তো আপনারা সাংবাদিকরাই আমাদেরকে শুনিয়েছেন, সেই জন্য আমরা শুনতে পেয়েছি টেলিভিশনে। তো এই ধরনের উপদেষ্টা যখন নির্বাচন করা হয়, যে নিজের এখতিয়ার কি সেটা সম্বন্ধেই জানেন না, তাহলে তারা তো ওই অ্যাডভাইসটা দিতে পারছেন না। অ্যাডভাইসটা তো প্রধান উপদেষ্টা কেন নিয়েছেন, তাকে তো অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি যেই সব উপদেষ্টা এসেছেন তাদের মধ্যে আমি ধরবো 80% ইনএক্সপিরিয়েন্স, জানেন না তাদের কাজ। শুধু উপদেষ্টা, ওখানে যারা কূটনীতিক আছেন, ভারতে যারা কূটনীতিক এখন আছেন, বাংলাদেশি কূটনীতিবিদ, তারা কতটা সাকসেসফুলি কাজটা করতে পারছে এবং তাদের সাকসেসফুলি কাজ করার জন্য কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেই বিষয়টাও তো লক্ষ্য করা দরকার। আমি একটু এখানে বলি, সেটা হচ্ছে যে ভারতীয় যারা আসেন আমাদের কূটনীতিবিদ এখানে কাজ করতে আসে, আমরা দেখি তো আমাদের অনেক সিভিল সোসাইটি মেম্বার্স কিন্তু তাদের জন্য একটা খুব সমর্থনযোগ্য পরিবেশ তৈরি করে রাখে। কিন্তু আমাদের যারা কূটনীতিবিদ ওখানে যান, তারা কি ওখানকার সিভিল সোসাইটি মেম্বার্সের সেই সহযোগিতাটা, সমর্থনটা পান কিনা, নাকি তাদেরকে একা একটা লড়াই করতে হয়? আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনি। না, একা একা লড়াই করতে হবে কেন? আমাদের ওখানে তো বেশ অনেক সাকসেসফুল অ্যাম্বাসেডর, হাই কমিশনার ছিলেন। একজনের নাম বলতে পারি, ফারুক সুবহান সাহেব, উনি খুব সাকসেসফুল ছিলেন। যে তারপর এরকম আরো অনেক। এখনকার পরিস্থিতিতে আপনি কিভাবে দেখছেন সেটা বলতে যাচ্ছি যে আপনার কূটনীতিক ওইখানে বসে যে করবেন, সেটা তো দেশ থেকে সেই ইনস্ট্রাকশনটা যেতে হবে। তার হয়তো তার বিবেচনায়, তার ইয়েতে কিছু পদক্ষেপ নেওয়া যায়, সেটা হয়তো তারা বলছেন সরকারকে, কিন্তু সরকার যতক্ষণ বলবে না যে গো অ্যাহেড, ততক্ষণ কিন্তু উনি কিছুই করতে পারবেন না, কারণ সরকারের একটা ইয়ে লাগবে। তো ভারত সরকার তো জানে যে আমাদের কূটনীতিকরা খুবই দুর্বল অবস্থায় আছেন এখন, কারণ সরকার যখন দুর্বল তখন বিশ্বজুড়ে আমাদের কূটনীতিকরা কিন্তু দুর্বল অবস্থায় আছেন। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অবস্থা এখন দাঁড়িয়েছে, সেখানে তো অভিজ্ঞতা নাই যাদের, তাদেরকে সিলেকশন করা হয়েছে। তো সুতরাং সেই কারণে তাদের ওখানে একটা বিশাল ভ্যাকিউম সৃষ্টি হয়েছে গত 8 মাস ধরে। এখন একজন হয়তো ভালো পররাষ্ট্র সচিব আনা হয়েছে, কিন্তু তাদের তো কালক্ষেপণ তো হয়ে গেছে। সুতরাং ওই মানে কোমরের ইয়েটা, শক্তিটা কিন্তু ভেঙে গেছে, নেই, শেষ। আমি আরেকটু এখানে আপনাকে একটু আপনি বলবেন, কিন্তু আমরা তো দেখছি যে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ ইস্যু, সেটা নিয়ে একটু কথা বলা দরকার, যে সফলতার জন্য কি করণীয়। কারণ আমরা দেখছি আলোচনার পর আলোচনা, কিন্তু আলটিমেটলি আমরা তো কিছু পাচ্ছি না। এখন আমরা শুনছি যে কিছু শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, যেটা অপ্রকাশিত। সেই শর্তগুলো কি হতে পারে, একটু আলোচনা করতে আপনাদের সাথে। আমি আপনাকে বলি, সম্প্রতি আমি বাংলাদেশের বিদেশে একটি মিশনে গিয়েছিলাম দেখতে। ওই শহরে গিয়ে আমার মনে হয়েছে যে ঢাকা থেকে সিগন্যালটি জোরালো না। কি করতে হবে তাদের, দেখুন ঢাকাতেই যদি সরকারের অবজেক্টিভ ঠিক না থাকে, তাহলে কথার কথা ওয়াশিংটনে বা লন্ডনে আপনার কিভাবে হবে? আপনি মনে আছে যে কোনো কোনো রাষ্ট্রদূত কিন্তু দলীয় কর্মীর মতো আচরণ করেছেন গত 16 বছরের বিভিন্ন সময়, বিশেষ করে লন্ডনে যিনি ছিলেন। তাকে বদলাতেও আমাদের 6 মাস সময় লেগেছে। তাহলে কি উনি 6 মাস বসেছিলেন? অভ্যুত্থান পরবর্তী 6 মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বিশ্ববাসীকে কি মেসেজ দিয়েছেন? আপনার প্রতিনিধি আগের জনই আছেন, এটা কি হয়? আচ্ছা, তা আমরা যেটা দেখলাম যে ঢাকা থেকে জোরালো কোনো মেসেজ তারা পাচ্ছেন না। আপনি যে প্রশ্নটি করেছেন, তারা স্থানীয় নাগরিক সমাজের সাথে সম্পর্কিত কিনা, আমি বলবো 0, 0। বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতদের বা হাই কমিশনারদের আমরা যেভাবে নাগরিক সমাজ, কালচারাল অঙ্গনের মানুষ, মিডিয়ার অঙ্গনের মানুষের সাথে মিশতে দেখি, তার ধারে কাছেও বাংলাদেশের কোনো কূটনীতিককে আমি দেখিনি। আর আমার তো ধারণা অনেক রকম একা তাকে কাজটা করতে হয়। তৃতীয় হচ্ছে যে দেখুন, আপনি স্থানীয়দের কর্মসংস্থান করবেন যাতে করে কালচারাল এক্সচেঞ্জ হয় দূতাবাসে, সেটিও আমাদের দেশে করা হয়েছে। ওই দেশের নাগরিকদের নেওয়া হয় না, এ দেশের নাগরিক যারা ওখানে নাগরিকত্ব নিয়েছেন তাদেরকে নেওয়া হয়। আমি একটি যুক্তরাষ্ট্রের কথাই বলছি। এখন আপনি যে ট্যারিফ ইস্যুতে বলছেন, দেখুন আমরা ট্যারিফ ইস্যুতে প্রথম মনে হয়েছিল যে প্রফেসর ইউনূস এটি সলভ করার ক্ষমতা রাখেন, এবং মানে পরবর্তীতে 37% থেকে যখন 35% হয়ে গেল, তার আগে আমরা দেখলাম
সরকারটির হোমওয়ার্ক ভালো ছিল না। তা দেখুন, বারবার এই রোগে পেয়ে গেলে আপনি যখন কথা বেশি বলেন, আপনি হোমওয়ার্ক করেন না, ঘরের কাজটি করেন না। এখন আমরা তাদেরকে দৌড়তে দেখছি সেকেন্ড ধাপের মিটিংয়ে, ফিরে এসে বলছেন তৃতীয় ধাপে আবার মিটিং করবেন। এখন কিন্তু শুধু ট্যারিফ ইস্যুতে বিষয়টা সীমাবদ্ধ নাই। দেখুন, আপনার এই ট্যারিফের ফলে আমাদের গার্মেন্ট অথবা আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে বিপদে পড়তে যাচ্ছে, সরকারের মধ্যে তার দুশ্চিন্তার কোনো ছোঁয়া আমি দেখছি না। তারা একটা অ্যালুফ সরকার, তারা আমাদের অর্থনীতির চালিকা শক্তি যারা, তার সাথে যোগাযোগ করে না, তারা একটা জনবিচ্ছিন্ন। এখন আপনি তৃতীয় ধাপে যখন আলোচনা করবেন, তারা কি আপনার কাছে প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিগুলো কি? এবং আমি খুব ভালো করে আপনাকে বলছি, নিরাপত্তার ব্যাপারে ঝুঁকি রয়েছে এমন দাবি তাদের রয়েছে এই ট্যারিফের সাথে। কাজে সেটি কি বাংলাদেশের রাষ্ট্রের, দেখুন আমরা হাসিনাকে দোষারোপ করতাম, উনি কোনো চুক্তি প্রকাশ করেন না, উনি কোনো সমঝোতা প্রকাশ করেন না। এই সরকার আপনি কিভাবে দেখছেন যে এটা কি সরকারকে অনেক দুর্বল ভেবেই এরকম দাবি শর্ত জুড়ে দেওয়া হচ্ছে কিনা? জি, আপনি দেখেন সরকারটি নির্বাচিত না, অনির্বাচিত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো জানে এর সুযোগ কি করে নিতে হয়, এবং দুর্বল সরকারের সাথে শক্তিশালী রাষ্ট্রগুলো বেশি কাজ করতে চায়, জনগণের ম্যান্ডেটহীন সরকার। আর সেখানে যদি আপনার প্রতিনিধি আবার গভর্নেন্সের নিয়মকানুন না জানে, নেগোসিয়েশন না জানে, পররাষ্ট্রনীতি কূটনীতি না বোঝে, তাহলে তো আপনি আরও গেছেন। বাংলাদেশ প্রফেসর শাহাদুজ্জামান, আপনার মন্তব্য শুনতে চাই এই ট্যারিফ নিয়ে, যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফ নিয়ে। আসলে ট্যারিফের বিষয়টা এখানে ওয়াইডার র্যামিফিকেশনস রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইন্ডিয়াকে নিয়েই বেশি ব্যস্ত, আর চীনকে নিয়েই বেশি ব্যস্ত। ইন্ডিয়াকে, এই মোদিকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য 500% ইনক্রিজের কথা বলেছে, ওই যে রাশিয়া থেকে তেল কিনেছে। না, কিন্তু এখন ট্যারিফের কথা যদি আমরা বলি, ট্যারিফ তো ইন্ডিয়ান মিডিয়াতে প্রচার করছে তারা 20-এরও কম হবে সেখানে। এখন প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশকে এখনো আমেরিকানরা মনে করে যে ইট ইজ স্টিল এ ল্যাকি অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। এখনো কিন্তু পুরোপুরি বের হয়ে আসতে পারতেছে না, এবং সেটার একমাত্র ওষুধ হতে পারতো ওই ফরেন অফিসেও একটা খুব যোগ্য পররাষ্ট্রনীতি অ্যাডভাইজার আনা, সেরকম আরও রয়েছে যাদের আনা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামরিক বাহিনীর কনফিডেন্স পাবে, প্রফেশনাল লিডারশিপ দিতে পারবে ওরকম। কেননা আমরা দেখেন মায়ানমার ফ্রন্টে আমেরিকার সাথে ব্যর্থ হয়েছে, বিকজ ওই যে নো করিডোর চিৎকার করে বলছে। পুরা বিষয়টাই এখন রোহিঙ্গা প্রবলেম সলভ করা আনসার্টিন। দ্য ইন্টেলিজেন্স কমিউনিটি বাংলাদেশের পুরা ফেইল করছে। আমেরিকানরা এগুলো পছন্দ করে না। আমেরিকানরা চায় যে দেয়ার শুড হ্যাভ বিন এ প্রফেশনাল জেনারেল হেডিং দ্য আর্মড ফোর্সেস। সেরকম আছে। উই হ্যাভ সাচ এ প্রফেশনাল জেনারেল যাকে ভারতীয়রা আসতে দিতে চায় না। এগুলো আমি আমার নিরাপত্তা ধারণা। সময় একেবারেই ফুরিয়ে গেছে। আমি নাসিম ফেরদৌস আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনি দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত হিসেবে, আপনার কি মনে হয় যে আসলে সরকারি কিভাবে ডিল করা উচিত আমাদের এই যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফ ইস্যুটা নিয়ে? দেখেন, যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ ইস্যু, এটা ট্যারিফ বা এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছুই, এটা কিন্তু ইউএসটিআর এর সাথে সবসময় খুব লম্বা এবং খুব কঠিন নেগোসিয়েশন সবসময় হয়েছে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি অন্তত বলবো 2000 যখন আমি ছিলাম তখন আমি দেখেছি যে আমরা খুব সাকসেসফুলি করেছি। জানতে হবে রুলস, জানতে হবে কি দিলে তারা আমাদেরকে কি দিবে, এটা জানতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হলো যে আমরা আগে গার্মেন্টস যখন বড় সংখ্যায় করতাম তখন অনেকগুলো রিজেক্টস হতো। রিজেক্টস হলে তার একটা বড় ছিল, দায়িত্ব ছিল যে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেটার জন্য অনেক টাকা আমাদের নিজেদেরকে দিতে হবে। আরেকটা জিনিস ছিল যেটা এগ্রিমেন্টে আছে, 100 পিস ট্রাউজার দিব, সেখানে আমরা হয়তো 150 পিস ট্রাউজার দিয়েছি, অথবা 50 পিস ট্রাউজার দিয়েছি, যেখানে 50 পিস ব্লাউজ দেওয়ার কথা সেখানে 100 পিস দিয়েছি। সেখানে ইউএসটিআর এর সাথে আমরা নেগোশিয়েট করেছিলাম, সেই আমলের কথা আমি বলছি, নেগোশিয়েট করেছিলাম একটা জিনিস মানে নতুন ইয়ে করে, যে সুইং বোট। আমি 200 পিস গার্মেন্ট পাঠাবো, এখন যদি আমি এটা বেশি করে ফেলি ওই কোটা থেকে এটা থেকে অ্যাডজাস্ট করা হবে, কোটাগুলো অ্যাডজাস্ট করা হবে। এইগুলো যে অভিজ্ঞতা যাদের আছে তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখন নাই, কমার্স মিনিস্ট্রিতেও নাই। এদেরকে নিয়ে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে একটা কমিটি ফর্ম করা উচিত ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের। এখন যেহেতু ট্যারিফ ডিসকাশন হবে, আমাদের কি কি করণীয়, কোথায় কোথায় আমাদের ব্লকসগুলো আছে, কিভাবে আমরা ব্লকগুলো সরাবো, সেইটার কোনো উদ্যোগ নেই কিন্তু। এবং
এই যিনি ওই যেটা উনি বললেন যে উপদেষ্টা যাদেরকে নেওয়া হয়েছে, ডক্টর খলিলুর রহমানের কিন্তু কোনো ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স নাই, এটা স্বীকার করতে হবে ওনাকে। কিন্তু উনি এখন ইউএসএতে, যেটা শুনলাম ইউএসএতে বসে আছেন, এগুলো নাকি ইয়ে করছেন। এরকম তো অনভিজ্ঞ লোক দিয়ে আপনি বড় কোনো কিছু আদায় করে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ আপনাকে। শেষ করার আগে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে নৌকা প্রতীক থাকবে ব্যালটে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? কারণ একটা যৌক্তিক একটা কারণ দেখিয়েছে মনে করছি, কেননা দেখুন আপনার যে দলকে আপনি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন, ভোটের ব্যালটে যদি তাদের প্রতীক থাকে, এতে মানুষকে আপনি যে পরিমাণ কনফিউজ করবেন। আর আপনি একবার ভাবেন তো যে 1500 ছেলে মেয়ে মারা গেছে এবং 25,000 মানুষ আহত হয়েছে, তাদের আপনি ইমোশনের জায়গা থেকে দেখেন, সেই প্রতীক থাকবে ব্যালটে এবং ইলেকশন হচ্ছে 18 মাসের মধ্যে তাদের মৃত্যুর অথবা তাদের আহত হওয়ার। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন আপনি এখন এখানে যে টেকনিক্যাল যে প্রবলেমটা, তারা বলছে যে দল তো নিষিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আমার তো মনে হয় অধ্যাদেশ একটা চেঞ্জ করা যায়, আইন পরিবর্তন করা যায়, সেক্ষেত্রে এটা পরিবর্তিত পরিস্থিতি। এটা আরেকটি বিষয় যেটি এরপরে যদি মার্কাটা ওখানে থাকে, প্রার্থী না থাকলেও তো মানুষ এসে মার্কাতে সিল দিয়ে যেতে পারে। হ্যাঁ, তাতে করে এক ধরনের ভোটের নৈরাজ্য তৈরি হবে। সে অনেক ভুলভাল সিল দিতে থাকবে, ভোট নষ্ট হবে। আর অর্ডিন্যান্স সংশোধন করা যায়। আপনার দেখুন, কোনো সরকারের কাজ না মানুষকে বিভ্রান্ত করা অথবা অন্ধকারে রেখে দেশ শাসন করা। এই সরকারের কলা কৌশলের মধ্যে একটা নন ট্রান্সপারেন্সি ভর করেছে, তাদের মধ্যে অতি চালাকি ভর করেছে এবং তারা কেউ কেউ অতি অ্যাম্বিশাস হয়ে গেছেন। তারা ভাবছেন প্রচলিত রাজনৈতিক শক্তিগুলোর সাথে পাল্লা দিয়ে তারাও একটি শক্তি হিসাবে আবির্ভূত হবেন অথবা তাদের শক্তিমত্তা বজায় রাখবেন। এটি কিন্তু আখেরে তাদের জন্য অত্যন্ত খারাপ হবে। আমি একটি ভয়ের কথা বলি, নির্বাচনের ডিসকাশন বা প্রসেস যখন শুরু হবে তখন আপনি বিচার প্রক্রিয়া শ্লথ হয়ে যাবে, সংস্কারের ডিসকাশন সেকেন্ড টিয়ারে চলে যাবে এবং নির্বাচন ফ্রন্ট টিয়ারে চলে আসবে। তাহলে আমরা যে গত 11 মাস সময় পেলাম, আরও যে 5 মাস সময় পাবো নির্বাচন হওয়ার আগে, আমাদের সার্বিক অর্জন কিন্তু আপনাকে হতাশ করবে এবং মানুষ কিন্তু এক পর্যায়ে এক্সপেকটেশন গ্যাপে গিয়ে এই তুলনা করতে থাকবে অতীতের সাথে এবং বিষোদ্গার করতে থাকবে সরকারকে। এবং দেখুন সাধারণ মানুষ আসলে কি পায়, আমরা অনেক সময় উপদেষ্টা হই, পদ পদবি পাই, পরবর্তীতে কেউ মন্ত্রীও হবে, সাধারণ মানুষ সেই তিমিরেই থাকে। তার যদি বেসিক অর্জনটুকু আপনি বুঝিয়ে না দেন, এই সরকারের যাদেরকে আমরা ক্ষমতায় পাঠিয়েছে তারা গিয়েছিল ওই যারা জীবন দিয়েছে তাদের জীবনের প্রতিদান দিতে, তারা নিজেদেরকে জিজ্ঞেস করবে না তারা প্রতিদানটি দিতে পারলো কিনা। রাইট, ধন্যবাদ আপনাকে। প্রফেসর এম শাহাদুজ্জামান, আপনার মন্তব্য শুনতে চাই যে এই ব্যালটে নৌকা মার্কা থাকা নিয়ে। আলটিমেটলি এই নৌকা মার্কা এটা রাখাটা একেবারেই মানে অবাস্তব। কিন্তু এই অবাস্তব নানা রকমের অবাস্তব ধারণার মতোই, যেমন ওই যে বঙ্গভবনে যিনি বসে আছেন তারও ওইখানে থাকাটা যেমন অবাস্তব, অনেক কিছুই এই অবাস্তব রয়েছে। এই সংবিধান এখনো কন্টিনিউ করা এটাও অবাস্তব। এগুলো সব এই পরিস্থিতিতে রেখে কিভাবে একটা নির্বাচন ঠিকমতো হতে পারে? আমার মনে হয় নৌকা প্রতীকটা একটা বড় রকমের এম্বারাসমেন্ট। তার উপরে ছাত্ররা যে রাজনৈতিক দল করেছে তাদেরকে তো শাপলা প্রতীক দেওয়া হয় নাই। আমার মনে হয় তারা অন্য কোনো প্রতীক নিতে পারতো, রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলছে। কিন্তু পুরো বিষয়টাই আমাদের ইয়ে হবে। আর আপনি যে কথাটা বলেছিলেন না, একটা কিন্তু রাইটিস্ট এলিমেন্টস ইন দ্য ইউএস কংগ্রেস এরা রেজিস্ট করছে আমাদেরকে। যেমন ব্রুটাল লোকের কথা আমি বলতে পারি, সরাসরি দেখেছি একটা সিনেটর টেড ক্রুজ আর একটা সেনেটর ক্রলি, একদম আল্ট্রা রাইটিস্ট রিপাবলিকানস যারা ইসরায়েলের পক্ষে ডেডলি সাপোর্টিভ এবং তারা চায় যে বাংলাদেশ ইসরায়েলকে রিকগনাইজ করুক। এই সিনেটর যারা একদম আল্ট্রা রাইটিস্ট, এদের প্রভাব কিন্তু স্টেট ডিপার্টমেন্টের রয়েছে এবং এটা একটা বড় কারণ যে আমাদের পক্ষে হয়তো ব্রেক থ্রু করা পাকিস্তানকে চাপ দিচ্ছে। আপনি মনে করছেন? নাসিম ফেরদৌস, শেষ করার আগে আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন এই ব্যালটে নৌকা মার্কা থাকা? প্রতীকের ব্যাপারে আমার অবশ্য একটু ভিন্ন মত আছে। সেটা হলো প্রতীকটা বাতিল করা উচিত না, কারণ যখনই আপনি এই প্রতীকটাকে বাতিল করে দিবেন তখন আরেকজন এটা লুফে নিয়ে আসবে, বলবে এটা তো কারো প্রতীক না, এটা আমার প্রতীক হতে পারে। বুঝতে পেরেছেন? সুতরাং এটা আপনার ব্যালট পেপারে থাকবে না, কিন্তু পার্টি যেহেতু ব্যান্ড হয় নাই, প্রতীক থাকলেও পার্টিও তো ইলেকশনে আসতে পারছে না। কেউ তো আর ইলেকশনে দাঁড়াবে না, আওয়ামী লীগের ব্যানার নিয়ে কেউ তো এসে দাঁড়াবে না ইলেকশনে। আমার মনে হয় না কেউ কারো সাহস হবে বলে, সেটা যদি আপনি ব্যানও না করেন তাহলেও কারো সাহস হবে না যে সেই প্রতীক নিয়ে তারা এগিয়ে আসবে। সুতরাং প্রতীকের জায়গায় থাকুক, কারোর জন্য এটা ফ্রি করে দেওয়া ঠিক না।
এটা আপনি যখনই বাতিল করবেন তখন এটা ফ্রি। আমরাও ব্যালট পেপারে না থাকার কথা বলছি। হ্যাঁ, ব্যালট পেপারে থাকবে না, বিকজ ব্যালট পেপারে থাকতে হলে তো ক্যান্ডিডেট থাকতে হবে, পার্টিকে তো ক্যান্ডিডেট উপস্থিত করতে হবে, নাহলে ক্যান্ডিডেট চলে আসবে। এইসব কথা তাহলে ইসি সেক্ষেত্রে কেন রাখতে চাইছে? ক্যান্ডিডেট নেই কিন্তু ইসি রাখতে চাইছে, ইসি বলছে যে এখানে দল তো নিষিদ্ধ না। হ্যাঁ, সেই তো দল তো নিষিদ্ধ না, সুতরাং দলও নিষিদ্ধ না, প্রতীকও কিন্তু নিষিদ্ধ না। আপনি কি কোর্টে গিয়েছেন প্রতীক নিষিদ্ধ করার জন্য? তা তো জান নাই। তো সুতরাং প্রতীকের জায়গায় থাকুক। এটা নিয়ে আমার মনে হয় কি আমরা খুব ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা কিন্তু খুব বড় ইস্যু করে ফেলছি। প্রতীকের জায়গায় যা না, কিন্তু ব্যালটে প্রতীক থাকলে একটা নির্বাচনের সময় একটা অরুচি না, তো ব্যালটে কেন প্রতীক থাকবে? এটা নিয়ে আমরা কথা বলছি, আমরা এটা নিয়ে ইসি বলছে যে ব্যালটে থাকবে, সেটা নিয়ে আমরা কথা বলছি। ব্যালটে বলেন নাই উনি, ব্যালটে থাকবে না এরকমটাই শুনেছি আমরা। বলেছেন ইয়ের মধ্যে ওনার যেটা কি বলে, এটার একটা নাম আছে, অফিশিয়াল নাম আছে, সেইখানে প্রতীক এটা থাকবে খালি। আচ্ছা, আমাদের শেষ করে দিতে হবে। শাপলা নিয়ে এনসিপির যে দাবি এবং ইসি থেকে না পেলে রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করবে এরকমটা আমরা শুনছি। আপনার 1 মিনিট। দেখুন, আমি মনে করি এনসিপির এই দাবি থেকে সরে যাওয়া উচিত এবং রাজনৈতিকভাবে মোকাবেলার হুমকি থেকেও সরে যাওয়া উচিত। শাপলা বাংলাদেশের জাতীয় মনোগ্রামের অংশ এবং বাংলাদেশের মানুষ ওই শাপলা যেখানে আছে সেটি সরকারি সিল মনে করে। এই জায়গাটিতে এনসিপিকে নতুন করে একটি প্রতীক নিয়ে কথা বলতে হবে। আমি কিন্তু মনে করি এইসব ইস্যুতে যদি আমরা সময় ক্ষেপণ করি তাহলে আমরা মূল জিনিসটা হারাবো, সেটি হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার। শেষ করে দিতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 11টা 30 মিনিটে। ভালো থাকুন সবাই।